বিয়ের রাতেই বাসর ঘর থেকে পালিয়ে নিজের ঘরের দরজা আটকে বসে রয়েছে নেহা। আজ ওই পরিবারের সবাই জোর করে তার চাচাতো ভাই নিখিলের সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়েটা মোটেও স্বাভাবিকভাবে ঘটেনি। বিয়ের দিন সকালেই এক অদম্য সাহসিকতার কাজ করেছে নেহা। এটা যে তার জীবনের সবচেয়ে বড় বোকামি, এখন সেটা হারে হারে টের পাচ্ছে। নিখিল খুবই রাগচটা গম্ভীর প্রকৃতির মানুষ। পালানোর 1 ঘন্টা পরে ধরা পড়েছে নিখিলের কাছে নেহা। ভাগ্য ভালো গোপনে বিয়ে, মানে শুধু পরিবারের লোক এ ব্যাপারে জানে, আত্মীয় স্বজনদের না জানিয়ে হঠাৎ বিয়ে হয়েছে। তাই হয়তো নিখিল শুধু 2টা চর মেরেছিল। সবাই যদি জানতো সে পালিয়েছে, তাহলে পরিবারের সম্মানের কথা ভেবে তাহলে হয়তো নিখিল তাকে খুনই করে ফেলতো। বিয়ের থেকে পালিয়ে গিয়ে ধরা পড়ার মতো অপরাধ মনে হয় আর দুটো নেই। এজন্যই লোকে বলে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। সকাল থেকে না খাওয়া নেহা তার উপর এত পরিমাণ দৌড়ঝাঁপ করেছে, এখন পা ব্যথায় টনটন করছে। নিখিল ভাই যে একবার হাতের কাছে পেলে কাঁচা গিলে খাবে তা বেশ বুঝতে পারছে এখন। ক্ষুধায় পেট চুচু করছে, বেশ কয়েকবার শব্দ করেছে ইতিমধ্যে। পালানোর মতো গাধামিটা কেন করতে গেল? বিয়ে করে নিত নাচতে নাচতে, ওইটাই ভালো ছিল। বিয়েটা তো হয়েই গেল, আটকানো তো গেল না। প্রেমিক ছাড়া যে পালিয়ে যাওয়া যায় না তা কেন আগে ভাবেনি সে? নিজের চুল টেনে ছিঁড়তে মন চাচ্ছে এখন, আর সে তো সবার ভালোর জন্যই পালিয়েছিল। সবার মতে নেহা একটা অকর্মার ঢেকি। তার দাদি তো তাকে উঠতে বসতে 3 বেলা খুঁটা দেয়। ছোট ভাই বোনরা পর্যন্ত তাকে নিয়ে মজা করতে দুবার ভাবে না। নেহা সরল মনে হেসে সব উড়িয়ে দেয়। তাই বলে কি ওর অনুভূতি নেই, ভালো লাগা বা মন্দ লাগা নেই? নিখিল ভাই তো অন্য কাউকে ভালোবাসে, তবে তাকে কেন বিয়ে করলো? সবাই কেন একজন যোগ্য আদর্শে টাইটম্বুর মানুষকে অপাত্রে ঢেলে দিল? নেহার মতো বুকাশোকা অযোগ্য ব্যক্তির সাথে বিয়ে দিল? নিখিল ভাই তো আগে থেকে তাকে অপছন্দ করে। আজকের ঘটনার পর তো 2 চোখে যা 2-1 বার তাকাতো তাও করবে না। নেহার ভাবনার জুড়ে 1 বালতি পানি ঢেলে কেউ একজন দরজা ধাক্কাচ্ছে। ধাক্কা দিচ্ছে বললে ভুল হবে, সর্বশক্তি দিয়ে দরজা ভাঙতে চাইছে কেউ। এখন রাত কয়টা বাজে নেহার জানা নেই। রুমের লাইট বন্ধ, কাছে মোবাইলটাও নেই। বার কয়েক দরজার দিকে তাকিয়ে ঢুক গিলল। ঠোঁট ভেজালো পরপর, ভয়ে মনে হচ্ছে এখন প্যানিক অ্যাটাক করে ফেলবে। হাত পা তিরতির করে কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম লেপটে গেছে ফ্যাকাশে বদনে। দরজা ধাক্কানো থামলে নেহা গা এলিয়ে দিল দেয়ালে। ভয়ে তার অন্তরাত্মা বেরিয়ে যাবার উপক্রম। চারিদিকে পিনপতন নীরবতা। থেমে থেমে ভেসে আসলো গম্ভীর তেজে ভরপুর এক ভরাট পুরুষালী কণ্ঠ। নেহা দরজা খুল, যদি আজকে দরজা ভেঙে ঢুকতে হয় তো পরবর্তীতে কি হবে তার জন্য শুধু তুই দায়ী থাকবি। নেহার পা আগানোর শক্তি নেই। সে জানে আজ দরজা না খুললেও বিপদ, আবার খুললেও বিপদ। এজন্য শনি মঙ্গল বৃহস্পতি একসাথে লেগে গেছে তার। নেহা সময় নিল 2 মিনিট। মানুষটি এখনো যে যায়নি তা সে নিশ্চিত। মাথার উনাটা খসে পড়েছে দরজার এক পাশে। হাতের সর্বশক্তি প্রয়োগ করলো দরজাটা খুলতে, তবু আজ হাত যেন নিস্তেজ হয়ে গেছে তার। বার কয়েক ঠেলাঠেলির পর সিটকানি খুলতে সক্ষম হলো সে। এখন তার মাঝে কোনো ভয় নেই, চুপচাপ দরজা খুললো। চোখ তুলে তাকালো না একবারও। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুঠামদেহী সুদর্শন এক 26 বছর বয়সী যুবক। উজ্জ্বল শ্যামলা গায়ের রং তার। চোখ দুটোর দিকে তাকানোর সাহস আজ পর্যন্ত হয়নি নেহার। ওই চোখ জোড়ায় যেন জ্বলন্ত লাভা বিরাজ করে। কখনো শান্ত দেখেনি সে, আজও সে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে মানুষটি। তবুও নেহা তাকালো না। ইচ্ছে করে অপেক্ষা করতে চাইলো মানুষটিকে, পুরোদমে চাইলো দূরে সরাতে। তবুও সে আজ এই মানুষটির সাথে সারা জীবনের জন্য জড়িয়ে গেল। আর এদিকে নেহার দিকে তাকিয়ে আছে নিখিল। তার দৃষ্টি বিরাজ করছে নত হয়ে যাওয়া মুখশ্রীতে। নিখিলের কোনো সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকায় নেহা। তার চোখ আটকে যায় সামনে থাকা মানুষটির উপর। এত সুন্দর কেন এই ছেলে? বেহায়া মনটা যে এই পুরুষটিকে চাইতো সবসময়। শোকের পুরুষ তার, আজ তো এই মানুষটি পুরোপুরি হালাল ভাবে তার হয়ে গেছে। নেহা নিখিলকে ঠিক কতটা ভালোবাসে সে জানে না, তবে আজ তার মন এই সুদর্শন ছেলেটিকে মেনে নিতে চাইছে না, কারণ ছেলেটির মনের অধিপত্য যে অন্য কারোর দখলে। নেহা বরাবরই বড্ড স্বার্থপর, যা তার একান্ত, তা শুধু তার নিজেরই। এক বিন্দু পরিমাণও সেখানে অন্য কাউকে সে বরদাস্ত করবে না। কিন্তু ভালোবাসার দুয়ারে এসে সে পারেনি জোর খাটাতে, পারেনি জোর গলায় বলতে আপনি কেন আমাকে ভালোবাসেন না, কেন অন্য কাউকে ভালোবাসে আপনার মন। নেহার হৃৎপিণ্ডটা মোচড় দিয়ে উঠল, তবুও সে সময় নিল। এই নিদারুণ যন্ত্রণা বেহায়া মনকে ধমকে উঠে সে চোখ নামিয়ে নেয় খুব জোর করে। হঠাৎ ওই নেহা নিজেকে শূন্য অনুভব করে, নিজের অবস্থান বুঝে নিয়ে আ করে উঠে। নিখিল ভাই কি তাকে এবার ছাদ থেকে ছুড়ে ফেলে দেবে নাকি নিয়ে আছাড় মেরে ফেলে দেবে মেঝেতে? কিছুদিন পূর্বে আছাড় মারার ঘটনা মনে করেই তার গলা শুকিয়ে যাচ্ছে। ভয়ে খামছে ধরে নিখিলের কলার, বিড়বিড় করে বলল, এমন ভুল আর জীবনেও করবো না নিখিল ভাই, দয়া করে আমাকে ফেলে দিবেন না প্লিজ। ওই দিন কোমরটা ভাঙতে গিয়েও ভাঙেনি, আজকে নির্ঘাত ভেঙে যাবে। এই ছোটখাটো মানুষটার উপর একটু দয়া করুন, আপনি তো মহৎ প্রাণ মানুষ। নেহার কথাগুলো স্পষ্টই শুনতে পেয়েছে নিখিল। মেয়েটা বিড়বিড় করে বলা কথাগুলো এত জোরে বলেছে যেন পরাপরশিও শুনতে পাবে। নিখিল হাঁটা বন্ধ করে দিল হঠাৎ। নেহা চিৎকার করে বলে উঠল, না। নিখিল ধমক দিয়ে উঠলো সাথে সাথে, তারপর বলল, এই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো চেঁচাচ্ছিস কেন? জানিস রাত কয়টা বাজে? সবাই জেগে গেলে কি ভাববে জানিস? নেহা চোখ পিটপিট করে তাকায়, বোকার মতো প্রশ্ন করে কি ভাববে নিখিল ভাই? নিখিল বাঁকা হাসলো, তা দেখে নেহা কিছুটা ভরকে গেল। নিখিল নির্বাক ভঙ্গিতে তাকিয়ে থেকে বলল, সত্যি জানতে চাস তুই? পরে আবার আমাকে কিছু বলতে পারবি না বলে দিলাম। নেহা বুঝলো না কিছুই, কৌতূহলটা তার একটু বেশি। সে আবারও বলল, বলুন। নিখিল বলল, আমি তোর সম্পর্কে কি হই ভেবে উত্তর দিবি কিন্তু। নেহা বলল,
কেন চাচাতো ভাই? নেহা জিভ কাটলো দাঁত দিয়ে। যদি এই মুহূর্তে ভাই বলতো তো দুপুরের মতো শটান শটান 2-4টা চোর পড়তো ওর গালে। ভেবেই অদৃশ্যভাবে যেন গাল দুটি আড়াল করে ফেললো সে। নিখিল আবারও গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিরে থেমে গেলি কেন বল? নেহার মনে হলো সে এই মুহূর্তে ভীষণ লজ্জা পাবে, ভয়ানক লজ্জায় পিষে যাবে সে। কি করে স্বামী শব্দ উচ্চারণ করবে এখন? এ কি আদৌ সম্ভব? নেহা চোখ বন্ধ করে ফেললো। লজ্জা জিনিসটা এমন কেন? একটা জিনিস লুকিয়ে রাখা যায় না কেন? নেহা পারলে তার লজ্জাকে চুবিয়ে মারতো পানিতে, এখন কেন লজ্জা পেতে হলো তাকে? লজ্জায় লাল হয়ে ওঠে তার ফুলা ফুলা গাল দুটো। নিখিল ভাই নিশ্চিত বুঝে গেছে সে লজ্জা পেয়েছে। নেহা বুঝলো না এত লজ্জার কারণ। বিয়েটা তো তাদের ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তাহলে স্বামী শব্দটা উচ্চারণ করতে কেন এতটা লজ্জা পাচ্ছে সে? তবে কি গোপনে লুকিয়ে রাখা গভীর প্রণয়, দবিয়ে রাখা অনুরক্তি প্রকাশ পেতে যাবে এই কাঠখুট্টা মানুষটার নিকট? সে তো তাচ্ছিল্যবিহীন কিছুই দিবে না এর বদলে। নেহার মুখটা চুপসে গেল মুহূর্তে। নেহা দৃষ্টি ফেরাই অন্যদিকে। নিখিল দেখে সবটা তীক্ষ্ণ চোখে। হঠাৎ চুপ মেরে গেল কেন এই কথার ফুলঝুরি? কপালে সূক্ষ্মভাঁজ পড়ল নিখিলের। কিছুটা ধমকে উঠল সে। নেহা তৎক্ষণাৎ জবাব দিল, চাচাতো জামাই। এবার হাসলো নিখিল, ঠোঁট দাঁত চেপে হাসলো, শব্দবিহীন এক হাসি। তারপর বলল, জামাইয়ের মানে আশা করি বুঝিস? এতটাও অবুঝ না তুই। আচ্ছা বলতো আমাদের বিয়ে হয়েছে কবে? নেহা বলল, আজকে। ফটাফট জবাব দিল নেহা। নিখিল বলল, তার মানে হিসাব মতো আজ আমাদের বাসর রাত। নেহা চোখ বড় বড় করে তাকালো নিখিলের দিকে। মস্তিষ্কে বারবার বাড়ি খাচ্ছে বাসর শব্দটি। অস্তিত্বে কুকড়ে গেল সর্বাঙ্গ। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। এক এমন অনুভূতি, লোকটি এত লাগামহীন কথা বলছে তাও তার সামনে। অকল্পনীয় ব্যাপার। নিখিল বলল, নেহা। শান্ত কণ্ঠস্বর নিখিলের, তবুও কেঁপে উঠল নেহা। তারপর বলল, এখনো বুঝিসনি? চিৎকার শুনলে কি ভাববে? ডিটেলসে বলবো? ক্যান আই এক্সপ্লেন ইট নিহারিকা? নেহা দুহাতে কান চেপে ধরে মৃদু চেঁচিয়ে বলল, না। নিখিলের দরজার বাইরে দাঁড়িয়ে এই কথা বলছিল ওরা। তখন পেছন থেকে মিহির বলে উঠল, কিরে ভাই নিখিল, অ্যাটলিস্ট রুমে তো যা আগে। এত অধৈর্য তুই? তখন তো বিয়েই করতে চাইলি না দুটোর একটাই, এখন দেখো প্রেমে একদম মাখো মাখো। নিখিল তার বন্ধুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। মিহির সেদিকে না তাকিয়ে শীষ বাজিয়ে কেটে পড়লো। এদিকে লজ্জায় নুয়ে পড়েছে নেহা, মুখ লুকিয়েছে নিখিলের প্রশস্ত বুকে। নিখিল তাকালো না পর্যন্ত নেহার দিকে। নেহা সামলে নিল নিজেকে। নেহাকে খাটের এক পাশে নামিয়ে রাখলো নিখিল। কিছুক্ষণ চুপচাপ দেখালো বধূ বেশে বসে থাকা এলোমেলো নেহাকে। নেহা ভেবেছিল আর কিছু হয়তো বলবে না। চিন্তা করে শুয়ে পড়তে নিলে তখন ওই নিখিলের কঠিন কণ্ঠস্বর তার কানে আসলো। তারপর বলল, কাকে ভালোবাসিস তুই? কে সে ছেলে যার জন্য তুই এতটা উতলাম? বাড়ির একটা মানুষের কথা চিন্তা না করে কার জন্য বাড়ি ছেড়েছিলি নেহা? নেহা চমকে উঠল। সে আর ভালোবাসা কিভাবে হতো? নিখিল ভাই তো কোনো ছেলেকে আশেপাশে ঘেঁচতেই দেয়নি কোনোদিন। জেনে শুনে এমন আহাম্মকের মতো প্রশ্ন করার কি মানে? নেহাকে চুপ থাকতে দেখে ধমক দিয়ে উঠল নিখিল। তারপর বলল, প্রেম করতে কলেজে যাস তুই? 80 গো জুটিয়েছিস? তোর সাহস এতটা বাড়বে কোনোদিন কল্পনাও করিনি। ওই ছেলেকে একবার পাই, কেটে কুত্তা দিয়ে খাইয়ে দিব আমি। নিখিল রাগে কাঁপছে, অনবরত ভয়ে চুপসে গেছে নেহা। নিখিল গিয়ে সোফায় শুয়ে পড়লো, চোখ বন্ধ। তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে পুরো রুম জুড়ে। নেহা ডাকলো মৃদু স্বরে। তারপর বলল, নিখিল ভাই আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? খাটে এসে শুয়ে পড়ুন, আমি আমার রুমে চলে যাচ্ছি। নিখিল বলল, একদম পালানোর চেষ্টা করবি না, ভুলে যাবি না নেহা, এখন থেকে তুই আমার স্ত্রী। তা আমি না মানলেও তোর এখানেই থাকতে হবে। আর তুই কিভাবে ভাবছিস তোর সাথে একই বিছানায় ঘুমাবো আমি? তোর মতো একটা মেয়েকে শুধু ঘৃণা করি আমি। শুনেছিস তুই নিখিল মেহমেদ চৌধুরী শুধু তোকে ঘৃণা করে, তাই কোনো সিম্পেথি ভালোবাসা করবি না। নেহার চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কথাগুলো কেন যেন তার কলিজায় গিয়ে লেগেছে। তবুও চোখ মুছে তাচ্ছিল্যের হাসি হাসলো নেহা। যতই হোক ভালোবাসার মানুষের ঘৃণা পাওয়াটাই তো ভাগ্যের ব্যাপার। সকাল সকাল বাড়ির পরিবেশ ঠান্ডা। গতকাল যে এক তাণ্ডব চলেছে এই বাড়ির বাসর ঘরে তা যেন সবাই দিব্যি ভুলে গেছে। নেহা সিঁড়ি দিয়ে নামছে, পরনে তার সুতি একটা গোলজামা। প্রতিদিনের মতোই তার সাজসজ্জা খুবই সাধারণ। কে বলবে এই মেয়েটি সদ্য বিবাহিত এক নারী? নেহা সবার শেষে এসেছে আজ খাবার টেবিলে। সবগুলো চেয়ারে একে একে নজর বুলালো। 2টা চেয়ার খালি, একটা নিখিলের পাশে আর একটা সাব্বির ভাইয়ের পাশে। মুখে হাসি নিয়ে নেহার দিকেই তাকিয়ে আছে বৃষ্টি। ওর পাশের চেয়ারটা দখল করেছে তার বজ্জাত চাচাতো ভাই রৌফ। নেহা এগিয়ে গিয়ে রৌফকে খোঁচা মারলো, ইশারা করলো নিখিল ভাইয়ের পাশের চেয়ারে বসার জন্য। রৌফও একই ইশারা করলো, তুমি যাও, আমি উঠতে পারবো না। বৃষ্টি রৌফকে চোখ রাঙিয়ে বলল, যা বলছি। রৌফ দুজনকে মুখ ভেঙচি কেটে উঠে দাঁড়ালো, গিয়ে বসলো নিখিলের পাশে। রৌফকে পাশে বসতে দেখে নিখিলের কপালে একটা ভাঁজ পড়লো। আর চোখে একবার দেখলো নেহার অবস্থান। বৃষ্টি তো নেহাকে ফিসফিস করে জিজ্ঞেস করছে, এই এই বল না, বাসরাত কেমন কাটলো? আমি তো জানার জন্য সুপার এক্সাইটেড। নেহা মুখ ছোট করে বলল, তোর ভাই আমাকে মেঝেতে ঘুমাতে দিয়েছে, শরীর ব্যথায় টনটন করছে, আর তুই পড়ে আছিস বাসর ঘর নিয়ে।
বৃষ্টি যেন আকাশ থেকে পড়লো। তার ভাই যতই কঠোর হোক না কেন তাই বলে নেহাকে মেঝেতে ঘুমাতে দেবে, এটা আবার কেমন কথা? নিজের ভাইয়ের প্রতি বিরক্ত সে বৃষ্টি আরো কিছু বলতে যাবে তখনই তাদের দুজনকে ধমক দিল হামিদা বেগম। তারপর বললেন, সারাদিন একই বাড়িতে থাকিস, একই সাথে কলেজে যাস, পড়াশোনা বাদ দিয়ে শুধু ফুসুর ফুসুর করিস, তাও তোদের কথা শেষ হয় না। খাবার টেবিলে খেতে এসেও নিস্তার নেই, আবার কথা বলতে দেখছি তো দুইটারে কানমলা দিয়ে দিব আমি। স্ত্রীকে তীব্র প্রতিবাদ জানালেন শাহ আলম চৌধুরী। তারপর বললেন, হামিদা, বাচ্চা মানুষ এখন কথা বলবে না তো কখন বলবে? শুধু শুধু বকো না তো। হামিদা বানু বলল, হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বললেই তো তোমার চোখে পড়ে। আর এদের জানি মাথার উপর পরীক্ষা, সে কথা বেমালুম ভুলে বসে আছে। দেখবে এইচএসসিতে বড় বড় 4টা ডিম নিয়ে আসবে দুইটা মিলে। বৃষ্টি বিরক্ত হয়ে বলল, মা তুমি সব কথার মধ্যে আমাদের পড়াশোনা টেনে নিয়ে আসো কেন বলো তো? ভালো লাগে না। সাব্বির দাঁত কেলিয়ে হেসে বলল, বড় মা তুমি বরং বৃষ্টিকেও বিয়ে দিয়ে দাও, নেহার তো হয়ে গেল, এদের দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না। বৃষ্টি নাক ফুলিয়ে বলল, ছি সাব্বির ভাইয়া, তুমি তো দেখছি জেরিনাপুর সাথে মির্জাফরগিরি করছো। জেরিনা তখন চুপচাপ বসে শুনছিল, নিজের নাম শুনতেই নড়েচড়ে বসে বলল, এই কি বলস বৃষ্টি? সাব্বির আবার কি করলো? বৃষ্টি বলল, তুমি বুঝো না এখনো আপু, ভাইয়া তোমার আগে আমাকে বিয়ে দিতে যাচ্ছে, বলো কত বড় অন্যায় হলো এটা। এদের তর্ক বিতর্ক যেন থামার নয়। আজ টেবিলে তাদের দাদি আর ছোট চাচ্চু উপস্থিত না থাকায় যেন কথার খই ফুটেছে। তাহমিদা বেগম এসে বলল, তোরা যে খাবার টেবিলে চিল্লাফাল্লা করছিস, এখনই দেখলাম এদিকে একজন আসছে। সবাই একসাথে বলে উঠলো, কে আসছে ছোট মা? তাহমিদা বেগম বলল, কে আবার? তোদের দাদি। সবগুলোর হাওয়া যেন একসাথে বেরিয়ে গেছে। বৃষ্টি আর নেহা নাকে মুখে খাচ্ছে এমন ভাব। সাব্বির তো বলেই ফেলেছে, আমার ভার্সিটি যেতে লেট হয়ে যাচ্ছে, আজকে মনে হয় ক্লাস 9টায় শুরু হয়ে যাবে। জেরিন বলে উঠলো, দাঁড়া ভাই, আমাকে অন্তত সাথে নে, তোর থেকে 1 বছরের বড় বোনের জন্য একটু হলেও দয়া কর, বাঘের মুখে ফেলে এভাবে চলে যাস না ভাই। জেরিনকে দেখেই তার দাদি আগে বলে, মাইয়ার বয়স বাড়তাছে, বিয়ে করতে চায় না, আমার তো এই বয়সে 3 পোলা হয়েছিল। জেরিনের কানে ঝংকার ধরিয়ে ফেলেছে তার দাদি, বিয়ে করা বলে। বেচারি এখন দাদিকে দেখলে অন্যদিকে দৌড় দেয়। রৌফ হচ্ছে সবচেয়ে ছোট বাড়ির, দাদির মতো সবচেয়ে শান্ত সে, তাই ওটাকে আবার বুড়ি কিছু বলে না। আরেকটা দামড়া পোলা ওইটারেও বাচ্চাদের মতো ট্রিট করে কথায় কথায় আমার নিখিল দাদু ভাই। কথাটা মনে ভেবে 1000টা গালি দিয়েছে নেহা। খাবার টেবিলে বসে নেহাকে দেখে মুখ বাঁকালেন সেতারা বেগম। নেহার মায়ের দিকে তাকিয়ে বলল, তাহমিদা তোমার মাইয়ার না কালকা বিয়া হইল, কি পোশাকে পরে বসে আছে? শাড়ি চুরি কেনার টাকায় কি অভাব পড়েছে তোমাগো? বিবাহিত মেয়ের হাতে চুরি নাই কেন? এতে আমার নাতনিটাই অমঙ্গল হইব, বুঝো না তোমরা? তার গমগমে কণ্ঠটার জন্য সবাইকে মনে করিয়ে দিল পূর্বের দিনের কথা। তাহমিদা তাকালেন হামিদা বেগমের দিকে। দুই জায়ের মাঝে চোখ রেখে কি যেন কথা হলো। শাশুড়ির গলা শুনে রান্নাঘর থেকে ছুটে এসেছেন সাহারা বেগম। রৌফ ক্লাস 10-এ পড়লো, ছেলেটা অত শত এখনো বুঝে না, পেঁচ কম মনে করে। বড়দের কথার মাঝে বসে থাকা বিষয়টা বুঝতে পেরে সাহারা ছেলেকে ইশারা করলেন উঠে যাওয়ার জন্য। সবাই জানেন সেতারা বেগম এসব কুসংস্কার কতটা বিশ্বাস করেন। এভাবে কঠোর হলেও মনের দিক থেকে নরম তিনি, তারপরও নরম রূপটা সবার থেকে আড়ালেই রাখেন। মানুষটা স্বামীর মৃত্যুর পর একা হাতে এত বড় সংসার আগলে রেখেছেন, সময়ের পরিস্থিতির সাথে মিলিয়ে নিজেকে আড়াল করেছেন এক শক্ত খাঁচে। নেহার কোনো স্বভাবই সেতারা বেগমের পছন্দ না। ওইদিকে নিখিল আবার তার চোখের মনির বিয়েতে ঘোরাপত্তি ছিল। ছোট ছেলেকে মেয়েকে তিনি শত্রু মনে করেন না, কিন্তু নিখিলের মতো একজন শান্তভদ্র ছেলের জন্য নেহার মতো অরুণচন্ডী মেয়েকে নাতবউ হিসেবে মানতে তিনি নারাজ। তার মতে মেয়ে মানুষের এত রাগ জেদ থাকতে নেই, এসব মেয়েরা সংসারী হয় না। কিন্তু নাতির কথা ফেলতে পারেনি সে, কেন যে নাতি ওই ঘাটতেরা যেদি মেয়েটাকে বিয়ে করলো কে জানে। শুধু নিখিল বলেছে পরিবারের ভালোর জন্য এটা করতে বাধ্য হচ্ছে সে। সেতারা বেগম তেতো মুখে আবারও বললেন, নাকে তো ফুলও পরিস নাই, বিবাহিত মেয়েদের পড়তে হয় এসব, আজও যাবি নাকি নাক ফুরাতে? নেহা চেঁচিয়ে বলল, না নাক ফুরাতে পারবো না আমি, আমার মোটেও পছন্দ না এটা, তোমার নাতির ভালো মন্দ দেখতে পারবো না আমি। সেতারা বেগম বললেন, নেহা। নেহা কথাটা বলার পরপরই খাবার টেবিলে সবকিছু কাঁপিয়ে নেহার নাম নিয়ে ধমক দিল নিখিল। নেহাও কিছুটা কেঁপে উঠেছে এতে। নেহা একদমই শান্তশিষ্ট মেয়ে না, বাড়ির সবাই জানে কতটা জেদি মেয়ে নেহা। রাগ উঠে গেলে নিয়ন্ত্রণ করতে পারে না নেহাকে কেউ। সবার ধারণা নেহা নিখিলকে কিছুটা ভয় পায়, তাই ওর সামনে শান্ত থাকে। সেতারা বেগমের সাথে নেহার বনে না, তবুও সে কিছু বলে না সেতারা বেগমকে। তবে আজ কিছুটা হলেও গলার স্বর উঁচু হয়েছে। হামিদা বেগম পরিস্থিতি সামলাতে বললেন, আম্মা আপনি এখন এসব নিয়ে কেন এত ভাবছেন? মাত্রই তো বিয়ে হলো, নেহা ছোট মানুষ, বড় হোক তখন সংসার বুঝবে, স্বামী বুঝবে, তখন গিয়ে না হয় নাকফুলটাও পরিয়ে দিব। হঠাৎ করে বিয়েতে কেউ তো মানসিকভাবে প্রস্তুত না, তাই না? আপনি তো বড়, এটুকু বুঝুন। সেতারা বেগম বলল, ঠিক আছে, তবে হাতে চুরি পড়তেই হবে, এখানে না শুনবো না আমি। নেহা খামছে ধরলো জামার দুপাশ, রাগ লাগছে তার ভীষণ এখন। যে মানুষটা তাকে স্ত্রী হিসেবে মানে না, তার নামে চুরি পরে বসে থাকবে কোন রঙে? এত নাটক নেহা করতে পারবে না। নেহা চোখ বন্ধ করে রেখেছে, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেছে নিজের, বেয়াদবি করতে চায় না কিছুতেই। সেতারা বেগম সাহারা বেগমকে হুকুম দিলেন, যা
যাও আমার ঘর থেকে খাটের উপরে রাখা বক্সটা নিয়ে আসো। সাহারা যেন মুহূর্তেই উড়ে গেলেন সেখানে। আর এদিকে বাড়িতে এখন নেহার বাবা আর সাব্বির, রুফের বাবা নেই, তারা দুজনেই ব্যবসার কাজে বেরিয়েছেন ভোরে। মায়ের সাথে কোনোদিনই পেরে ওঠেন না শাহ আলম চৌধুরী, না পারেন ছেলের সাথে। তিনি নরম ধাঁচের মানুষ, বাড়ির প্রতিটা ছেলে মেয়ের সাথেই তার সম্পর্ক বন্ধুর মতো। নেহার জন্য খারাপ লাগা কাজ করছে মনের এক কোণে। মেয়েটি তার ছোট ভাইয়ের একমাত্র সন্তান, তার নিজের ছেলে যে খারাপ তেমনটা না, পাত্র হিসেবে সবাই পছন্দ করবে তাকে। তার ছোট ভাইও মেয়ে দিতে দুবার ভাবেননি, কিন্তু ছেলেটা তো রাগচটা, এই বাচ্চা মেয়েকে ধমক ছাড়া তো কিছুই দেয় না বলে মনে হয় না। প্রথমে তিনি ছেলের পাগলামি দেখে ভেবেছিলেন নেহাকে হয়তো ভালোবাসে। একবার তো বলেছিল নেহার 18 বছর হইলে নেহাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু বিয়েটা সে নিজে যে করবে এমনটা একবারও বলেনি। বিয়েটাও করেছে একদম থ্রেট দিয়ে। নেহার 18 বছর হয়েছে 2 দিন হলো। বিয়ের আগের দিন সকালে হঠাৎ নিখিল এসে বলল সে নেহাকে বিয়ে করতে চাই, তাও সময় নিয়েছে মাত্র 1 দিন। এখন যাতে শাহ আলম চৌধুরী তার ভাইয়ের কাছে প্রস্তাব রাখে, না হলে অন্য কোনো উপায় জানা আছে নিখিলের। শাহ আলম সাহেব নিজের চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলেন, যদি তার ভাই মেয়ে দিতে না করে তখন। কিন্তু না, সবকিছুই ঠিক হলো। নেহার মা তো নিখিলকে মেয়ে জামাই হিসেবে পেয়ে খুশিতে আটখানা হয়ে পড়েছিলেন। মাত্রই 2 মাস পরে নেহার পরীক্ষা, এর মধ্যে এত মানসিক চাপ দেওয়াটা কি ঠিক হলো মেয়েটাকে? নিখিলকে কতটা ভয় পেলে বিয়ের আসর ছেলে পালাতে হবে তা তিনি বুঝতে পারছেন, তবুও নিরুপায় ছিলেন। কাল কিছুই করতে পারেননি, না পারছেন এখন। কারো ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করাটাকে তার কাছে অন্যায় মনে হচ্ছে। যা করছে তার ছেলে আর মা মিলে। আর এদিকে সেতারা বেগম নেহার হাত ধরে টেনে 2টা স্বর্ণের চুড়ি হাতে পরিয়ে দিলেন। নেহার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কিছুতেই পড়বে না এটা। নিখিলের হাত মুষ্টিবদ্ধ হলো, নেহার প্রতি মনের কোণে জমে থাকার একটা আরো কিছুটা বাড়লো। কঠিন পুরুষালী কণ্ঠে নিখিল বলল, কলেজে যাওয়ার ইচ্ছে নেই নাকি তোদের? এখানে সংসেজে বসে আছিস কেন? কলেজে আজকে তোদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট জানি ভুলে গেছিস? গিয়ে প্রথমে এই কাজটা শেষ করবি। কথাটা বৃষ্টির দিকে তাকিয়ে বলল নিখিল। পরে জোরে হেঁটে প্রস্থান করলো ড্রয়িং রুম থেকে। আর এদিকে কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিরস মুখে বসে আছে নেহা। তাকিয়ে দেখছে হাতে পরিহিত চকচকে চুড়িগুলো। চোখ পেটে কান্না আসতে চাইছে তার। নিখিল নামক মানুষটার নামে সবকিছু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু আজ মনে হচ্ছে সে অন্য কারো হক মেরে দিচ্ছে। নিখিল তো নিজের স্ত্রীর জায়গায় অন্য কাউকে কল্পনা করে, তাকে তো করে না। মানুষটার কি তার প্রতি একটুও করুণা হয় না? কাল রাতে কিভাবে পারলো বলতে তুই মেঝেতে ঘুমা, তাহলে আমি খাটে ঘুমাবো? নেহা কি এতটাই খারাপ যে তাকে ভালোবাসা যায় না, আপন করে নেওয়া যায় না? নেহা চোখের কোণে আসা পানিটুকু মুছে ফেললো নীরবে। নিজের রুমে বসে অপেক্ষা করছে। বৃষ্টির কলেজ বেশি দূরে নয়, হেঁটে গেলেও সময় লাগে 8 থেকে 10 মিনিট, তাই ততটা তাড়া নেই। নেহা খেয়ালই করেনি কখন রুমে নিখিল এসেছে। নিখিল এসে দাঁড়িয়েছে নেহার ঠিক মুখোমুখি। আচমকা নিজের সামনে নিখিলকে দেখে পিছনের দিকে হেঁটে গেল নেহা। অবিশ্বাস্য চাহনি তার। নিখিল দূরত্ব কমিয়ে আনলো অনেকটা। নেহার হৃৎপিণ্ডে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ। কাপা কণ্ঠে একবার বলল, কি করছেন নিখিল ভাই? নিখিল এক পর্যায়ে নেহার হাত চেপে ধরলো বিছানায়। নেহা এবার সত্যি ভয় পেয়ে গেছে, ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। কিছুটা সময়ের মধ্যে নিজের কানের কাছে নিখিলের রাগ ঘৃণা মিশ্রিত কঠিন কণ্ঠ শোনা গেল। তারপর বলল, আমার নামে চুরি হাতে দিতে এত অনীহা তোর? প্রেমিকের নামে চুরি পড়তে পারিসনি বলে চোখের জল ফেলছিলি? তোর সবকিছুতে অধিপত্য শুধু আমার হবে। তোর জীবনের সবকিছু তুই নিজে লিখে দিবি আমার নামে, না দিলেও জোর করে হলেও লিখে নিব আমি। তোর জীবনের সবগুলো বসন্তের ফুল ফুটবে আমার নামে, হোক সে ফুল বিষাদে ভরা। নেহার মন খুব করে জানতে চাইলো, কেন জোর খাটাচ্ছেন আপনি? কিসের অধিকারে? কেনই বা আপনি আমার বিষয়গুলো নিয়ে ভাবছেন? আপনি তো আমাকে ভালোবাসেন না, অন্য কাউকে ভালোবাসেন। যদি আমার মনে কেউ থেকেও থাকে তাতে আপনারা তো পুড়ছে কেন নিখিল ভাই? প্রশ্নগুলো করার সাহস বা সুযোগ কিছুটাই পায়নি নেহা। তার আগে নিখিল তাকে অভাবে রেখে বেরিয়ে গেছে রুম থেকে। ফর্সা হাত দুটিতে নিখিলের আঙুলের ছাপ বসে গেছে। ব্যথা বলে সেখানে হাত রাখলো নেহা। মিহিসুরে বলল, ভালোবেসে না হোক আপনি আমায় ছুঁয়ে তো দিয়েছেন নিখিল ভাই। আপনার ভালোবাসার স্পর্শ কোনোদিন পাবো কিনা জানি না, তবে আপনার ছোঁয়া পেতে আমি এরকম হাজার ব্যথাও মুখ বুঝে সয়ে নিতেও রাজি। আপনি জানুন বা না জানুন, আমি জানি আপনাকে কতটা ভালোবাসি আমি। আমার চাইতে বেশি ভালো কেউ বাসতে পারবে না আপনাকে, কখনো পারবে না। ফুপিয়ে কেঁদে দিল নেহা। কেন সহ্য করতে পারছে না সে নিখিলের এত উপেক্ষা? ভালোবাসার মানুষের উপেক্ষা কি দেয় মরণ যন্ত্রণা? বৃষ্টি রুমে ঢুকে প্রথমে শক্ত করে জড়িয়ে ধরলো নেহাকে। নেহার শুরু থেকে শেষ সবকিছু জানে বৃষ্টি। দুজনের বয়সের পার্থক্য শুধু 1 মাসের। বৃষ্টির 1 মাসের ছোট নেহা। একই ক্লাসে পড়ে দুজন, ছোট থেকে একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। প্রিয় বান্ধবীর কষ্টগুলো যেন ভিতরে ভিতরে গ্রাস করছে তাকেও। জমছে মনের ভিতরে নিজের ভাইয়ের প্রতি একরাশ অভিমান। কলেজে প্রবেশ করতেই নেহার মন ফুরফুরে হয়ে গেল। মেয়েটা সহজেই সবকিছু ভুলে যায়। এই হাসি তো এই কান্না। কলেজের গেট পেরিয়ে শহীদ মিনার, তার উপরে বড় একটা কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুলগুলো ছড়িয়ে পড়ে আছে চারপাশে। নেহা এক দৌড় লাগিয়েছে সেদিকে। এখন তেমন ক্লাস হয় না, টেস্ট পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে। এখন ফর্ম ফিল আপ বা কোনো কাজ ছাড়া কেউ আসে না। বৃষ্টি অফিস কক্ষের দিকে ছুটলো। সে টাকা জমা দিয়ে এসেও পড়েছে দ্রুত। সকালে একটু ভিড় কম থাকে, না হলে তো পা ফেলার জায়গায় পাওয়া যায় না। নেহা কৃষ্ণচূড়া ফুলগুলো বেনিতে লাগিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। কি যেন দেখছে আর মুখভঙ্গিমা পরিবর্তন করছে। বৃষ্টি এসে পাশে বসে একটা ঠেলা মারলো, রসিকতা করে বলল, ও
ভাবি কি এমন দেখো গো মোবাইলে, আমার ভাইয়ের ছবি নাকি? নেহা এর মাঝে রেগে গেছে, ফোনটা বৃষ্টির হাতের উপর ছুঁয়ে দিয়ে বলল, দেখ দেখ তোর ভাই ওই মেয়েটার সাথে, আজকে তো এই মেয়েকে আমি সোজা উপরে পাঠিয়ে দিব। বৃষ্টি চমকে উঠলো। নেহা প্রায় অনেকদিন পর রেগেছে। এর আগেও নিখিলের পাশে কোনো মেয়েকে দেখলে গিয়ে মারামারি করে আসতো ওই মেয়ের সাথে। কতবার তো বাড়িতে বিচারও গিয়েছে। বৃষ্টি সবসময় স্কুল কলেজের ঝামেলা বলে কাটিয়েছে, না হয় নিখিল ভাই নেহাকে সোজা উপরে পাঠিয়ে দিত। বৃষ্টি নেহাকে থামায় মিনতির সুরে, তারপর বলল, এরকম করিস না প্লিজ, ভাইয়া জানতে পারলে খারাপ হয়ে যাবে। ওই মেয়েটা ভাইয়ার পিয়ে, ওটা অফিসিয়াল প্রোগ্রাম, তাই হয়তো একসাথে ছবি তুলেছে। নেহা কথা শোনার পাত্রী নয়, সে এগিয়ে যাচ্ছে মেয়েটাকে ধরার জন্য। নেহার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভেবে, যদি অফিসে গিয়ে নেহা কিছু করে তো কেউ ভাইয়ার হাত থেকে বাঁচাতে পারবে না নেহাকে। নেহা বৃষ্টিকে টেনে রিক্সায় উঠালো। বৃষ্টি বুঝাতে গিয়েও হার মানছে। নেহা রহস্যময় ভাবে হাসলো, বৃষ্টির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, চিন্তা করিস না, শুধু একটু উত্তম মধ্যম দিব আর চাকরিটা ছেড়ে দিতে বলবো। আর মিহির ভাইয়ের সাথেও বোঝাপড়া আছে। আমার নিখিল ভাইয়ের জন্য মেয়ে পিয়ে রাখলো কেন উনি? বৃষ্টি বলল, মিহিরকে টানছিস কেন এখানে? নেহা বলল, একদম প্রেমিকের জন্য দরদ দেখাবি না আমার সামনে। বৃষ্টি বলল, যাচ্ছি কোথায় আমরা? নেহা বলল, পিয়ে ওরফে লিমাকে কিডন্যাপ করতে। বৃষ্টি বলল, কি নাম? এসে পড়েছি। বৃষ্টি আশেপাশে তাকালো খুব সতর্ক ভাবে। নেহা নিশ্চিত একদিন তাকে জেল হাজতে নিয়ে পরে থামবে। আর দাদি তো নেহাকে সাহায্য করার দ্বন্দ্বে তাকে বিয়ে দিয়ে দিবে কোনো বুড়ো লোকের সাথে। ফর্মাল ড্রেসে একটা মেয়ে দাঁড়িয়ে আছে গলির সামনে। নেহা মুচকি এসে মেয়েটার সামনে গিয়ে বলল, আপু আপনি দেখতে ভীষণ সুন্দর, এই ফুলটা আপনার জন্য। মেয়েটা খুশিতে গদগদ হয়ে ফুলটা হাতে নিয়ে নাকে শুঁকলো। বৃষ্টি তার দিকে তাকিয়ে বলছে, ফুলটা নাকের কাছে নিস না বোন। কিন্তু না, বৃষ্টির মনোকামনা পূর্ণ হলো না। চিকন গরনের পাতলা মেয়েটা ঢলে পড়লো নেহার উপর। দুপুর গড়াতেই নাতিকে কল করলেন সে তারা। এটা তার রোজকার নিয়ম। নিখিল দুপুরে অফিসে গেছে কিনা তা জানতে একদিনও ভুল হয় না তার। নিখিলের সাথে কথা বলার মাঝে তিনি ড্রয়িং রুমে চেঁচামেচির শব্দ শুনলেন। তাহমিদা নেহার উপর খুব চটেছেন। সে তারা কানে মোবাইল নিয়ে এগিয়ে গেলেন ঘটনা দেখতে। নিশ্চিত মেয়েটা কোনো অকাজ করে এসেছে আবার। সেতারা বেগম নেহাকে সদর দরজায় দেখে আটকে উঠলেন। সাদা কলেজের ড্রেসে রক্তের ছড়াছড়ি, হাতে সাদা রঙের একটা কাপড়, যার থেকে এখনো টুপটাপ লাল রঙের তরল পড়ছে। নেহার চোখে ক্রোধ, তার কানে তাহমিদা বেগমের কোনো কথাই ঢুকছে না। শব্দ করে পা ফেলে উঠে গেল নিজের ঘরে। পেছন থেকে বেরিয়ে আসলো বৃষ্টি, তার জামায় অল্প লাল রং দেখা যাচ্ছে। সেতারা বেগম কাহিনী না বুঝে নিখিলকে বলল, আর বলিস না তো নিখিল, নেহাটা তো দিন দিন মারামারি উস্তাদ হয়ে যাচ্ছে। আজকে তো মনে হয় খুন খারাপি করে এসেছে, রক্ত দিয়ে গোসল সেরে বাড়ি ফিরেছে, হাত থেকে এখনো রক্ত পড়ছে। সেতারা বেগমের কথা সম্পূর্ণ করার পূর্বেই কল কেটে গেল। নিখিলের হাত থেকে মোবাইলটা পরে সহসা বন্ধ হয়ে গেল। মাথা চেপে ধরে বসে পড়লো চেয়ারে। মিহির রুমে ঢুকলো তখনই। নিখিলের আগে হাত পা কাঁপছে, চোখ মুখ লাল হয়ে এসেছে। নিখিল গাড়ির চাবি হাতে নিয়ে রাগে টেবিলের উপর রাখা একটা গ্লাস ফেলে দিল। চেঁচিয়ে বলে উঠলো, আমি আজকে তোকে মেরেই ফেলবো নেহা। এত রাগ কেন তোর নিহারিকা? একটু শান্তি উকি দিবি না আমায়? তো নতুন গল্পের প্রথম পার্টটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না ভালো লাগে সেটাও জানাবেন, তাহলে আর কন্টিনিউ করব না। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।